হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত। আজকের লাইফ সায়েন্স ক্লাসে, জীবনবিজ্ঞানের এই ক্লাসে সকলকে স্বাগত। আজকের ক্লাসটি মেইনলি সালোকসংশ্লেষ চ্যাপ্টার থেকে কেন্দ্র করে সালোকসংশ্লেষ চ্যাপ্টার উপরে যে ধরনের এমসিকিউ কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসেছে আমরা সেগুলো কমপ্লিট করব। তার সাথে সাথে আমরা থিওরি ক্লাসটাও কিন্তু পড়বে। আমরা আগে পুরো সালোকসংশ্লেষ চ্যাপ্টারটা একবার রিভিশন দেব, তারপরে কিন্তু আমরা এমসিকিউ কোশ্চেনগুলোতে যাব। আর এই যে এমসিকিউ কোশ্চেনগুলো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে। তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি এটি পিডিএফ ফরম্যাটে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। দেখো, আজকে আমরা আগে সালোকসংশ্লেষ চ্যাপ্টারটা প্রথম থেকে একবার রিভিশন করে নিই। কুইক রিভিশনের পরে আমরা এমসিকিউতে যাব। চলো, দেখো সালোকসংশ্লেষ কি? সালোকসংশ্লেষ হচ্ছে সবুজ উদ্ভিদরা, যাদের ক্লোরোফিল আছে, এরকম ধরনের উদ্ভিদরা সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিবর্তন করে। ঠিক আছে? সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিবর্তন করে এবং যে স্থৈতিক শক্তি রয়েছে খাদ্যের মধ্যে, সেটিকে খাদ্যদ্রব্যে আবদ্ধ করে। সূর্যের রশ্মির মধ্যে যে ফোটন কণা রয়েছে সেটা তো একটা এনার্জি, সেটা একটা শক্তির রূপ। সেটিকে কিন্তু এই সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদরা খাদ্যের মধ্যে আবদ্ধ করে এবং সেই খাদ্য যখন প্রাণীরা গ্রহণ করে, তখন এই স্থৈতিক শক্তিটাই গতিশক্তিতে কিন্তু রূপান্তরিত হয়। ঠিক আছে? এ- শুধু এই পদ্ধতির মাধ্যমে কি হচ্ছে, এই সালোকসংশ্লেষ পদ্ধতির মাধ্যমে আমাদের পরিবেশে যে কার্বন ডাই অক্সাইড এবং জল, এর থেকে কিন্তু উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করছে এবং বায়ুমণ্ডলে সবথেকে যে প্রয়োজনীয় গ্যাস অক্সিজেন, সেটাকে কিন্তু নির্গত করছে। দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। বিজ্ঞানী বার্নেস, এই নামটা মনে রাখবে, এটা পরীক্ষায় এসেছে যে কোন বিজ্ঞানী সালোকসংশ্লেষ শব্দটির প্রবর্তন করেছেন, তা তোমাদের বিজ্ঞানী বার্নেসের নাম কিন্তু মনে রাখতে হবে। এই বিজ্ঞানী বার্নেস প্রথম সালোকসংশ্লেষ শব্দটি প্রবর্তন করে এবং সালোকসংশ্লেষের আর একটা নাম হয় ফটোসিনথেসিস। ঠিক আছে? এবং এই গ্রিক শব্দ যে ফটোসিনথেসিস, তার নাম হচ্ছে ফটোস কথার অর্থ হচ্ছে আলোক এবং সিনথেসিস কথার অর্থ হচ্ছে সংশ্লেষ। ঠিক আছে? এবার আমরা একটা বইয়ের ভাষায় সালোকসংশ্লেষের সংজ্ঞা কি জিনিস সেটাকে আমরা দেখব। বলছে যে সূর্যলোকের উপস্থিতিতে, সূর্যলোকের উপস্থিতিতেই যে সালোকসংশ্লেষ হবে এরকম কিন্তু ব্যাপার নয়। সালোকসংশ্লেষ সূর্যলোকের অনুপস্থিতিতেও হতে পারে। তাও যেহেতু সংজ্ঞার ক্ষেত্রে আমরা সাধারণত সূর্যালোকের উপস্থিতিতেই আমরা ধরে থাকি, সূর্যালোকের উপস্থিতিতে পাতার মেসোফিল কলায়, উদ্ভিদ কোষের পাতার মেসোফিল কলার মধ্যে যে ক্লোরোফিল রয়েছে, ক্লোরোফিলে ক্লোরোফিলের মধ্যে কি হয়, পরিবেশ থেকে উদ্ভিদ 12 অণু জল এবং বায়ু থেকে 6 অণু কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। 12 অণু জল এবং 6 অণু কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে সেটিকে শর্করা বা কার্বোহাইড্রেট খাদ্যে পরিণত করে এবং বাই প্রোডাক্ট হিসেবে অক্সিজেন নির্গত করে। এই যে প্রসেসটা, এটাকেই কিন্তু আমরা সালোকসংশ্লেষ বলে থাকি। ঠিক আছে? সালোকসংশ্লেষ ক্লোরোপ্লাস্টে হয়, ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে? আমরা প্লাস্টিড নামক কোষীয় অঙ্গাণু করেছি। প্লাস্টিড 3 প্রকারের হয়: ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড আর লিউকোপ্লাস্টিড। এর মধ্যে ক্লোরোপ্লাস্টিড যেটা, সেটা হচ্ছে সবুজ রঙের যে প্লাস্টিড, সেটাকে ক্লোরোপ্লাস্টিড বলে। এই ক্লোরোপ্লাস্টিড কিন্তু উদ্ভিদ দেহে দেখতে পাওয়া যায়। আমরা পাতায় দেখতে পারবে, কিছু কিছু উদ্ভিদের কাণ্ডেও সবুজ রঙের হয়, সেখানেও দেখতে পাওয়া যায়। ক্লোরোপ্লাস্টিড সবুজ। ক্রোমোপ্লাস্টিড হচ্ছে সবুজ রং ছাড়া যে কোনো ধরনের রঙের যে প্লাস্টিড, সেটাকে বলা হচ্ছে ক্রোমোপ্লাস্টিড। ক্রোমোপ্লাস্টিড। ঠিক আছে? অরেঞ্জ কালার হতে পারে, বিভিন্ন কালার হতে পারে, সবুজ ছাড়া ক্রোমোপ্লাস্টিড। আর লিউকোপ্লাস্টিড হচ্ছে একদম বর্ণহীন। প্লাস্টিড সাধারণত যে কোষীয় অঙ্গাণু, সেটা হচ্ছে উদ্ভিদ কোষেই দেখা যায়। এই প্লাস্টিকের ক্লোরোপ্লাস্টিডে কিন্তু এই সালোকসংশ্লেষটা হয়। ঠিক আছে? দেখো, এবার সালোকসংশ্লেষকে কিন্তু আবার অঙ্গার আত্তীকরণ প্রক্রিয়া বলা হয়। কেন এই অঙ্গার আত্তীকরণ সালোকসংশ্লেষকে বা কার্বন অ্যামিনিফিকেশন, সেটা একটু দেখব। দেখো, কার্বন ডাই অক্সাইড যেহেতু জীবদেহে অঙ্গীভূত হয়, সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড জীবদেহে অঙ্গীভূত হচ্ছে। কেন?
উদ্ভিদ কি করছে, কার্বন ডাই অক্সাইডকে পরিবেশ থেকে গ্রহণ করে নিচ্ছে। তা কার্বন ডাই অক্সাইড যদি গৃহীত হয় তাহলে কার্বন ডাই অক্সাইড জীবদেহে অঙ্গীভূত হচ্ছে। সেই কারণে এই সালোকসংশ্লেষ প্রসেসকে বলা হচ্ছে অঙ্গার আত্তীকরণ প্রক্রিয়া। ঠিক আছে? বা কার্বন অ্যামিনিফিকেশন। ঠিক আছে? আর সালোকসংশ্লেষকে কিন্তু উপচিতিমূলক বিক্রিয়া বলা হয়। ২ ধরনের বিক্রিয়া আমরা জানি, উপচিতিমূলক বিক্রিয়া আর হচ্ছে অপচিতিমূলক বিক্রিয়া। কোনটা উপচিতিমূলক বিক্রিয়া? যে প্রক্রিয়ায় জীবদেহে শুষ্ক ওজন বৃদ্ধি পায়। যদি জীবদেহে শুষ্ক ওজন বৃদ্ধি পায় সেটাকে বলে আমরা উপচিতিমূলক বিক্রিয়া। সালোকসংশ্লেষকেও কিন্তু আমরা উপচিতিমূলক বিক্রিয়া বলি, কারণ এখানে গ্লুকোজ তৈরি হয়। এর ফলে কি হয়? জীবদেহের শুষ্ক ওজন বাড়ে এবং আলোক শক্তি, মানে যে সূর্যরশ্মির মধ্যে যে ফোটন কণা, যে এনার্জি রয়েছে আলোক শক্তি, সেটি রাসায়নিক শক্তিতে পরিবর্তিত হয়। তাই জন্য জীবদেহের শুষ্ক ওজন বাড়ে, তাই এটাকে আমরা উপচিতিমূলক বিক্রিয়া বলে থাকি। এবার দেখব সালোকসংশ্লেষের স্থান। সালোকসংশ্লেষ কোথায় হয়? তোমাদের একটু আগে বললাম যে প্লাস্টিড নামক যে কোষীয় অঙ্গাণু সেটা উদ্ভিদ দেহে দেখা যায়, সেই প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্টিডে কিন্তু সালোকসংশ্লেষের স্থান। যদি ক্লোরোপ্লাস্টিডকে আরও ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যদি দেখা যায় তাহলে দেখবে যে অনেকটা ডিম্বাকার দ্বি একক পর্দা বিশিষ্ট একটা, দুটো পর্দা আছে, তাই দ্বি একক পর্দা বিশিষ্ট একটা অঙ্গাণু হচ্ছে এই ক্লোরোপ্লাস্টিড। এর ভেতরে যে ধাত্রটা রয়েছে, যে জলের মতন যে পদার্থটা রয়েছে সেটাকে বলা হয় স্ট্রোমা। আর এর ভেতর অসংখ্য চাকতির মতন অংশ রয়েছে, সেটাকে বলা হয় গ্রানা। ঠিক আছে? এই সালোকসংশ্লেষ কিন্তু গ্রানার মধ্যে একটা বিশেষ কণিকা থাকে যার নাম হচ্ছে কোয়ান্টোজোম। সেই কোয়ান্টোজোমের মধ্যে কিন্তু এই সালোকসংশ্লেষ প্রক্রিয়া হয়ে থাকে। এই যে গ্রানার মধ্যে যে সালোকসংশ্লেষ প্রক্রিয়া হয় সেটা কিন্তু সূর্যালোকের উপস্থিতিতে হয়। আমরা পরবর্তীতে দেখব যে সূর্যালোকের অনুপস্থিতি অর্থাৎ অন্ধকারেও কিন্তু সালোকসংশ্লেষ প্রক্রিয়া হয়, সেটি কিন্তু স্ট্রোমাতে হয়। সবই কিন্তু প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্টিডেই হচ্ছে। প্লাস ক্লোরোপ্লাস্টিডের দুটো অংশ, যেটা তরল অংশ ধাত্র, সেটা হচ্ছে স্ট্রোমা, এবং স্ট্রোমার মধ্যে যে চাকতির মতন যে অংশ সেটা হচ্ছে গ্রানা। এই গ্রানার মধ্যে এক প্রকার কণিকা রয়েছে, সেটা হচ্ছে কোয়ান্টোজোম। সেই কোয়ান্টোজোমকেই কিন্তু আমরা সালোকসংশ্লেষের একক হিসেবে ধরে থাকি। সালোকসংশ্লেষের একক হচ্ছে কোয়ান্টোজোম। তোমাদের কিন্তু পরীক্ষায় এরকম ধরনের প্রশ্ন আসে যে সালোকসংশ্লেষের একক কোন কি? এটা হবে কোয়ান্টোজোম। কোয়ান্টোজোম হচ্ছে সালোকসংশ্লেষের একক। গ্রানা হচ্ছে আলোক দশা বা সূর্যালোকের উপস্থিতি, সেখানেই সালোকসংশ্লেষ হয়, এবং সূর্যালোকের অনুপস্থিতি কিন্তু স্ট্রোমাতে হয়। ঠিক আছে? কোন সময় আমরা সালোকসংশ্লেষকে দেখি? সাধারণত যেহেতু সূর্যালোকের উপস্থিতি হয়, সুতরাং দিনের বেলা সালোকসংশ্লেষ প্রক্রিয়া হবে। কোথায় হবে? গ্রানাতে হবে। গ্রানা কোথায়? ক্লোরোপ্লাস্টিডের মধ্যে একটা অংশ, সেই গ্রানাতে হলো। গ্রানার মধ্যেও যে কণিকা রয়েছে সেটা হচ্ছে কোয়ান্টোজোম। মনে থাকবে? দেখো, এই যে সূর্যালোকের উপস্থিতিতে হচ্ছে সকালে বা দিনের আলোতে, সাধারণত লাল এবং নীল রঙকে বেশি মাত্রায় শোষণ করে কিন্তু এই সালোকসংশ্লেষ উদ্ভিদ। আর এই লাল আর নীল, এই আলোর মধ্যে আলোতেই কিন্তু সালোকসংশ্লেষ প্রক্রিয়া সবচেয়ে বেশি হয়। সালোকসংশ্লেষ প্রক্রিয়া সবথেকে সুন্দর বা সবথেকে বেশি যদি বলে থাকো হয়ে থাকে প্রধানত, সেটা হচ্ছে লাল এবং নীল আলোতে ম্যাক্সিমাম। ঠিক আছে? এই যে হচ্ছে সালোকসংশ্লেষের সমীকরণ বা এই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। দেখো, 6 অণু কার্বন ডাই অক্সাইড এবং 6 অণু জল। আমরা এটা পরে আরো ব্যাখ্যা করব। কার্বন ডাই অক্সাইড এবং জল, এই যে সূর্যালোকের যে ফোটন কণা বা সূর্যের এনার্জির উপস্থিতিতে সেই ফটোসিনথেসিস হচ্ছে, এখানে কিন্তু গ্লুকোজ তৈরি হচ্ছে, C6H12O6 এবং 6 অণু অক্সিজেন তৈরি হচ্ছে। তাহলে এই যে অক্সিজেন তৈরি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড অক্সিজেন তৈরি হচ্ছে, এইটা চারণ আর বিজারণ প্রক্রিয়া কিন্তু আছে এর মধ্যে। তোমাদের বলবে, তোমরা কমেন্টে জানাবে এখানে কোন অংশটি জারিত হলো, কোনটি বিজারিত হলো, এটি তোমরা জানাবে আমাকে। দেখো, এবার হচ্ছে হিল বিক্রিয়া। হিল বিক্রিয়া কি জিনিস? বিজ্ঞানী রবিন হিল তিনি এই বিক্রিয়াটি পর্যবেক্ষণ করেন। তিনি যখন সালোকসংশ্লেষ প্রক্রিয়া নিয়ে গবেষণা করছেন তখন তিনি এই একটা জিনিস পর্যবেক্ষণ করেন যে উদ্ভিদের যে এই যে সালোকসংশ্লেষ প্রক্রিয়া যে অক্সিজেনটা উৎপন্ন হচ্ছে তার প্রধান উৎসটা কি। দেখো, এই যে অক্সিজেন, এই যে 6O2,
এই অক্সিজেনটা কোথা থেকে এসছে? হাইড্রোজেনের অক্সিজেন নাকি কার্বন ডাই অক্সাইডের অক্সিজেন? এইটি নিয়ে কিন্তু গবেষণা করছেন বিজ্ঞানী রবিন হিল। তো এই রবিন হিল গবেষণা করতে করতে জানতে পারলে যে এই জলের উপস্থিতিতে এই যে অক্সিজেনের প্রধান উৎস কিন্তু জল। সরি, এখানে মিল হলো। এই যে অক্সিজেনের প্রধান উৎস কিন্তু জল। তাহলে এই যে অক্সিজেনটা, যে 6 অণু অক্সিজেনটা তৈরি হলো, সেটা কার উৎস? এই যে জলের প্রধান উৎস। এইখান থেকে কিন্তু এই অক্সিজেনটা কিন্তু আসছে। এটা রবিন হিল পর্যবেক্ষণ করে, তাই এটাকে বলা হয় হিল বিক্রিয়া। ঠিক আছে? এই হিল বিক্রিয়া দেখো, জলকে যদি আরো আয়নে ভাগ করা হয় আলোর উপস্থিতিতে, তখন H+ এবং OH- আয়ন দেবে। সেটাই হচ্ছে হিল বিক্রিয়া। রবিন হিল এটাই পর্যবেক্ষণ করেছে। সালোক সংশ্লেষের পদ্ধতি সম্পর্কে জানবো। এটি একটা রাসায়নিক পদ্ধতি, জটিল প্রক্রিয়া। 1905-এ বিজ্ঞানী ব্ল্যাকম্যান নামটা একটু মনে রেখো। বিজ্ঞানী ব্ল্যাকম্যান সর্বপ্রথম তিনি দেখছেন যে সূর্যালোকের উপস্থিতিতে যে সালোক সংশ্লেষ হচ্ছে তা নয়, অন্ধকারেও কিন্তু সালোক সংশ্লেষ হচ্ছে। তাই বিজ্ঞানী ব্ল্যাকম্যান এই দুটো পদ্ধতি কিন্তু দেখেছেন, একটা আলোক বা অন্ধকার, আলোতে সালোক সংশ্লেষ এবং অন্ধকারের সংশ্লেষ। বিজ্ঞানী ব্ল্যাকম্যানের নাম অনুসারে তোমরা মনে রাখতে পারো, ব্ল্যাকম্যান মানে হচ্ছে কালো, তাই অন্ধকার বিক্রিয়া বা আলোক দশা, অন্ধকার দশা কিন্তু তিনি পর্যবেক্ষণ করেছেন, বিজ্ঞানী ব্ল্যাকম্যান। বিজ্ঞানী ব্ল্যাকম্যান বলছেন যে প্রথমে আলোক বিক্রিয়াটা ঘটে, তারপরে অন্ধকারের বিক্রিয়াটি ঘটে। এই অন্ধকার বিক্রিয়াটাই কিন্তু বিজ্ঞানী ব্ল্যাকম্যান তিনি বলেছেন। আমরা দেখব তার আগে দুটো বিক্রিয়ার কথা জানলাম। বিজ্ঞানী ব্ল্যাকম্যান বলছে যে শুধুমাত্র আলোক রশ্মি বা দিনের আলোতেই যে আলোক সংশ্লেষ হবে এমন তো কোনো ব্যাপার নয়। আলোকের অনুপস্থিতিতেও কিন্তু, সূর্যালোকের অনুপস্থিতিতেও কিন্তু সালোক সংশ্লেষ হয়। তা তিনি সেই অন্ধকার দশাটাও বর্ণনা করেছেন। তাই জন্য আমরা দুটো দশাই দেখব, আলোক দশা এবং অন্ধকার দশা। আলোক দশা কি হচ্ছে? আলোক দশা হচ্ছে ক্লোরোপ্লাস্টের গ্রানার মধ্যে আলোক দশাতে সম্পন্ন হচ্ছে। এখানে ক্লোরোফিল অণুর পিএস এবং এই যে পিসিএম, দেখো এই যে ক্লোরোফিল অণুর, এরা একটা কমপ্লেক্স গঠন করছে। আগেই বলেছি সালোক সংশ্লেষ প্রক্রিয়া একদম জটিল একটা রাসায়নিক প্রক্রিয়া। এখানে আলোক দশাতে কি হচ্ছে, যে গ্রানার মধ্যে এই জটিল প্রক্রিয়াটা শুরু হচ্ছে। এবার জানবো ফটোফসফোরাইলেশন কি হচ্ছে। ইলেকট্রনের যে স্থানান্তর হয় ক্লোরোফিলের মধ্যে সূর্যালোকের উপস্থিতিতে যে এনার্জি ফোটন কণা যখন আসে, তখন এই ক্লোরোফিল অণুগুলো না চার্জ হয়ে যায়। তখন এই যে ইলেকট্রনের যে স্থানান্তর, এর ফলে একটা উপস্থিতি এডিপি এবং পিআই বা অজৈব ফসফেটকে সংযুক্ত করে এটিপি অণু কিন্তু সৃষ্টি হয়। এটাই হচ্ছে ফসফোরাইলেশন। ফসফোরাইলেশনটা কি? ফোটন কণা এনার্জি, সেটা যখন সূর্যালোকের উপস্থিতিতে তোমাদের ক্লোরোপ্লাস্টের গানার মধ্যে পড়ছে, তাহলে যে ক্লোরোফিলগুলো আছে তারা উদ্দীপিত হয়। তখন এডিপি এবং ফসফেট এরা যুক্ত হয়ে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এইটা কিন্তু তৈরি করছে। সেটাই হচ্ছে ফসফোরাইলেশন। এই ফসফোরাইলেশন আবার দু প্রকার, চক্রাকার এবং অচক্রাকার। চক্রাকার কি জিনিস? যে প্রক্রিয়ায় যে ইলেকট্রনগুলো উৎপাদন হচ্ছে এবং সেটি কিন্তু ক্রমাগত আবার ঘুরতে থাকবে। দেখো, ইলেকট্রনগুলো উৎপাদন হয়ে প্রথমে সাইটোক্রোম, তারপরে প্লাস্টেনোকুইন, এর মাধ্যমে পুনরায় পিএস মানে হচ্ছে ক্লোরোফিল কণায় ফিরে আসে এবং এইটি আবার রাউন্ডে চলতে থাকে। তাই এটাকে চক্রাকার ফসফোরাইলেশন বলে। অচক্রাকার ফসফোরাইলেশন কি? একবার ইলেকট্রনগুলি প্রবাহিত হয়ে প্রথমে ফিওফাইটিন, প্লাস্টোকুইনিন এবং সাইটোক্রোমের মাধ্যমে ক্লোরোফিলে পৌঁছায়। তারপরে কিন্তু এটা ব্যাক করে আর আসতে পারে না, মানে এটা ওয়ান ওয়ে। তাই এটা হচ্ছে অচক্রাকার ফসফোরাইলেশন। দেখো, পরীক্ষার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এই ধরনের জিনিসগুলো কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়। আমরা ডিটেলসে দেখছি, কারণ কোশ্চেন প্যাটার্ন তোমরা জানোই কিভাবে চেঞ্জ হচ্ছে এবং কতটা খুঁটিয়ে, কতটা ডিটেলস না জানলে এখন কিন্তু পরীক্ষায় ক্র্যাক করা খুব চাপের। তাই আমরা পুরোটা ডিটেলস পড়ছি। এইবার আলোক রাসায়নিক দশায় কি পর্যায় হয়? আমরা আলোক দশা প্রায় শেষ করে ফেলেছি। আলোক দশা এবং অন্ধকার দশা, দুটো দশার কথাই আমরা পড়ব। আলোক দশায় যে প্রসেসগুলো হয়, ফার্স্টে হচ্ছে ক্লোরোফিলের সক্রিয়করণ। সূর্যরশ্মি পড়লো পুরো পাতার মধ্যে,
এবং সেখানে ক্লোরোফিলগুলো অ্যাক্টিভ হয়ে গেল, কারণ সূর্যরশ্মির ফোটন এনার্জি সে নিয়েছে। তারপরে কি হচ্ছে, ফটোলাইসিস অফ ওয়াটার। ফটোলাইসিস অফ ওয়াটার কি, মাটি থেকে জল শোষণ করেছে, 6 অণু জল চলে এসেছে, সেই জলটাকে কি হবে, ফটোলাইসিস করছে উদ্ভিদ। তারপরে কি, NADPH, এই যে যৌগটা, এই যৌগটা কিন্তু NADPH এটা তৈরি করা। তারপরে অক্সিজেন উৎপাদন, 6 অণু অক্সিজেন উৎপাদন হয়, এবং তারপরে ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন দেখলাম আমরা, এখানে কিন্তু উৎপাদন হচ্ছে ATP, মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট এনার্জি, কিন্তু ADP এবং PI মানে ক্লোরোফিলের অণু যুক্ত হয়ে ATP তৈরি করছে। এই হচ্ছে আলোক দশার পর্যায়ক্রম। এরপর আমরা অন্ধকার দশা দেখব। বিজ্ঞানী ব্ল্যাকম্যান যেহেতু এটাকে পর্যবেক্ষণ করেছে, সেটা এই জন্য এর নাম অন্ধকার বিক্রিয়া বা অন্ধকার দশা তোমরা বলতে পারো। এটি দুটো পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়, একটা হচ্ছে কেলভিন চক্র, আর একটা হচ্ছে হ্যাচ এবং স্ল্যাক্স চক্র। দেখো খুব ফাস্ট হয়ে গেলে তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে ধীরে ধীরেও পড়ানো যেতে পারে। আমি যেহেতু এটা কুইক রিভিশন দিচ্ছি, এরপর আমরা MCQতে চলে যাব যেগুলো পরীক্ষায় এসেছে। তাহলে অন্ধকার বিক্রিয়া কিন্তু দুটো ভাবে হয়, একটা হচ্ছে কেলভিন চক্র, আর একটা হচ্ছে হ্যাচ এবং স্ল্যাক চক্র। এই বিজ্ঞানী ব্ল্যাকম্যান এই দুটো চক্রই পর্যবেক্ষণ করেছেন। ভুল বললাম, বিজ্ঞানী ব্ল্যাকম্যান কি করেছেন, অন্ধকার দশাটা পর্যবেক্ষণ করেছেন। সেখানে এই অন্ধকার দশার যে প্রসেসটা সেটা দুটো বিজ্ঞানী আরো ব্যাখ্যা করেছেন। প্রথমে বিজ্ঞানী হচ্ছে কেলভিন, উনি কি করেছেন, উনি এই প্রসেসটা দেখেছেন যে কোন চক্রের মাধ্যমে হয়, সেই জন্য এটা নাম দিয়েছে কেলভিন চক্র, বা আমরা কিন্তু C3 চক্রও বলি। কি হচ্ছে, কেলভিন চক্রে প্রথম ফসফোগ্লিসারিক অ্যাসিড নামে একটা স্থায়ী যৌগ কিন্তু তৈরি হচ্ছে। এতক্ষণ কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় মানে আলোক দশায় কিন্তু আমরা ADP থেকে ATP দেখলাম, এনার্জি কারেন্সি দেখলাম, কোনো স্থায়ী যৌগ দেখিনি, বা NADP কে বিজারিত হতে দেখলাম, NADPH। এখন বলছে কেলভিন চক্রে বলছে ফসফোগ্লিসারিক অ্যাসিড হচ্ছে প্রথম স্থায়ী যৌগ। কেলভিন চক্র কি না, অন্ধকার দশা শুরু হওয়ার প্রথম স্টেপ, একটা প্রথম চক্র। সেই কেলভিন চক্রে বলছে ফসফোগ্লিসারিক অ্যাসিড হচ্ছে প্রথম চক্র। কেন এটা বারবার বলছি, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। বায়ুমণ্ডলে এই প্রক্রিয়া কি হয়, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড এবং রিবিউলোজ বিসফসফেটের সাথে যুক্ত হয়ে 3 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করছে কার্বন ডাই অক্সাইড এবং রাইবোলোজ বিসফসফেট, এটা নিয়ম। ঠিক আছে, এটা হচ্ছে কেলভিন চক্র বা C3, এখানে প্রিন্টিং মিস্টেক আছে, C3 চক্রও বলা হয়। বিজ্ঞানী কেলভিন এটাকে পর্যবেক্ষণ করেছিল, তাই জন্য C3 চক্রও বলা হয়। তাহলে অন্ধকার দশা দুটো প্রসেস বা দুটো চক্রের মাধ্যমে হয়। অন্ধকার দশা পর্যবেক্ষণ করেছেন, যেহেতু অন্ধকার একদম ডার্ক, সেই জন্য বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905-এ ইনি এটা পর্যবেক্ষণ করেছেন। দুটো চক্রের মাধ্যমে হয়। প্রথম চক্র হচ্ছে কেলভিন চক্র, যাকে C3 চক্রও বলি। বিজ্ঞানী কেলভিন পর্যবেক্ষণ করেছিলেন, তাই কেলভিন চক্র কেন বারবার এটা আবর্তিত হয় কি না, কার্বন ডাই অক্সাইড এবং রাইবোলোজ বিসফসফেট এটা বিক্রিয়া করে ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করছে। উৎপন্ন ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আবার রাইবোলোজ বিসফসফেট কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হচ্ছে। এই যে প্রসেসটা কিন্তু কন্টিনিউয়াস হতে থাকে, সেই জন্য এটা কেলভিন চক্র। এরপরে আমরা পড়বো হ্যাচ এবং স্ল্যাক চক্র। প্রথমে যখন কেলভিন চক্র জানা গেছে যে অন্ধকার দশা কেলভিন চক্রের মাধ্যমে হচ্ছে, ততক্ষণ কিন্তু এই হ্যাচ এবং স্ল্যাক এরা কিন্তু পরবর্তীতে যখন গবেষণা করে তখন জানতে পারে যে না, শুধুমাত্র কেলভিন চক্রের মাধ্যমেই যে কার্বন ডাই অক্সাইড আবর্তিত হচ্ছে বা কার্বন ডাই অক্সাইড সংঘটন ঘটছে সেটা কিন্তু নয়। কেলভিন চক্রে যে কার্বন ডাই অক্সাইড সংঘটন ঘটছে তার আরও একটা প্রসেস আছে। সেই প্রসেসটা ওনাদের, যেহেতু বিজ্ঞানী হ্যাচ এবং স্ল্যাক এটা পর্যবেক্ষণ করেছে, তাই ওনাদের নামেই হয়ে গেছে। এটিকে বলা হয় C4 চক্র। ঠিক আছে, C4 চক্র। এখানে কিন্তু আগে কেলভিন চক্রে কি হতো, ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হতো। এখানে কিন্তু ওই বিজ্ঞানী হ্যাচ এবং স্ল্যাক বলছে না, ফসফোগ্লিসারিক অ্যাসিড কিন্তু তৈরি হবে না, আরও অন্য কিছু একটা আছে। সেই অন্য যৌগটা কি, সেই অন্য যৌগটা হচ্ছে ওটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। বিজ্ঞানী হ্যাচ এবং স্ল্যাক বলছেন যে কেলভিন চক্রে যে ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে সেটি প্রথম যৌগ নয়, আরও প্রথম যৌগ থাকতে পারে, আরও অন্য কোনো যৌগ থাকতে পারে। সেই জন্য তারা বলছে যে না,
অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যে তৈরি হচ্ছে সেইটাই প্রথম যৌগ। যাই হোক, কার্বন ডাই অক্সাইড কি হচ্ছে এই ফ্ল্যাশ প্রক্রিয়ায় স্ল্যাশ এবং হ্যাচের যে চক্র বা C4 চক্র, সেটাতে হচ্ছে কার্বন ডাই অক্সাইড ফসফোফেনল পাইরুভিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে কিন্তু এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হচ্ছে। ফসফোফেনল পাইরুভিক অ্যাসিড নামগুলো একটু খটোমটো, এই জন্য PDF দিয়ে দেবো, তোমরা একবার করে ঝালিয়ে নেবে, জাস্ট রিভিশনটা করে নেবে। এই যে ফসফোনল পাইরুভিক অ্যাসিড, এটার সাথে কিন্তু কার্বন ডাই অক্সাইডে যুক্ত হয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করছে। কে বলছে? স্ল্যাশ এবং হ্যাস্ট, যেটা C4 চক্র। ঠিক আছে, এইবার সালোক সংশ্লেষে কেলভিন চক্রে প্রথম যে স্থায়ী যৌগ হচ্ছে সেটা হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড বা PGA, তোমাদের বললাম। কিন্তু এই যে হ্যাচ এবং স্ল্যাগ এরা বলছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাই আমরা যদি দুটো বিজ্ঞানীর কথাই মেনে চলি, তাহলে একটার নাম হচ্ছে C4 চক্র মানে কেলভিন চক্র, আর একটা হচ্ছে C3 একটা C4 যেটা হ্যাচ এবং স্ল্যাগ চক্র। ঠিক আছে, এইবার বলছে কেন C3 এবং C4? যে সমস্ত উদ্ভিদ এই C3 চক্র মেনে চলে মানে কেলভিন চক্রটাকে ফলো করে, তাদের C3 উদ্ভিদ বলছে বা সালোক সংশ্লেষ সেই পদ্ধতিটি তারা করছে। আর যারা C4 চক্র মেনে চলছে তাদের C4 উদ্ভিদ বলছে বা স্ল্যাচ এবং হ্যাচের যে নিয়ম যে চক্র সেটা মেনে চলছে। কিন্তু দেখা যাচ্ছে যে সালোক সংশ্লেষের উৎপাদন যে ক্ষমতা, যে পরিমাণে সালোক সংশ্লেষ হয় C4 উদ্ভিদগুলো তা অনেক বেশি। মানে যেসব উদ্ভিদ C4 চক্রটা ফলো করে, মানে কেলভিন চক্রটাও হচ্ছে এবং C4 চক্রটাও হচ্ছে, দুটো চক্রই হচ্ছে সালোক সংশ্লেষ পদ্ধতিতে অন্ধকার দশায়, সেই C4 যাদের হচ্ছে তারা নাকি বেশি পরিমাণে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সক্ষম তুলনামূলকভাবে C3 উদ্ভিদের থেকে। এই যে 1 নম্বর পয়েন্টটা দেখো। এবার বলছে C4 উদ্ভিদের ওই যে ফটো রেসপিরেশন সম্পূর্ণ না হওয়ার জন্য এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হচ্ছে। কার্বন বিপাকীয় কার্যে অংশগ্রহণ করে থাকে, বিভিন্ন বিপাকীয় কার্যে অংশগ্রহণ করে কিন্তু C4 উদ্ভিদ। সেই জন্য C4 উদ্ভিদ যারা, তাদের কিন্তু সালোক সংশ্লেষ করার ক্ষমতা C3 থেকে বেশি, অনেক বেশি। এতক্ষণ আমরা জানলাম যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া দুটো দশা, আলোক দশা, অন্ধকার দশা। আলোক দশায় কি হচ্ছে, অন্ধকার দশায় কি হচ্ছে, দুটো চক্র অন্ধকার দশায়, আলোক দশা ক্লোরোপ্লাস্টের গ্রানায় হচ্ছে, অন্ধকার দশা ক্লোরোপ্লাস্টের স্টোমায় হচ্ছে। স্টোমায় হচ্ছে দুটো চক্র ফলো করে হচ্ছে কেলভিন চক্র আর স্ল্যাচ এবং হ্যাচ চক্র। কেলভিনকে C3 আর ওকে হ্যাচ এবং স্ল্যাচকে C4 এ যেসব উদ্ভিদ C4 চক্র মানছে তাদের সালোক সংশ্লেষের যে প্রোডাকশন সেটা অনেক বেশি, ফটো রেসপিরেশন অনেক হাই C3 তুলনায়। ঠিক আছে, C3 তে কেলভিনে ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছে, আর C4 এ কি হচ্ছে না অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। মনে থাকবে? এরপরে আমরা দেখব যে উদ্ভিদ ছাড়াও অন্যান্য যেসব ব্যাকটেরিয়া আছে তারাও সালোক সংশ্লেষ করতে সক্ষম। কিছু ব্যাকটেরিয়া যারা মিথজীবী এবং পরজীবী রূপে বসবাস করে তারা কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। তো পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী ব্যাকটেরিয়া বা অক্ষম উদ্ভিদ, সক্ষম উদ্ভিদ, খুবই ইম্পর্টেন্ট জায়গাটা। দেখো যে যেসব ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষ করে তাদের মধ্যে হচ্ছে রোডোস্পাইরিলাম, এটা হচ্ছে ব্যাকটেরিয়া যারা সালোক সংশ্লেষ প্রক্রিয়া করে। রোডোসিউডোমোনাস, ক্লোরোবিয়াম, এরা কিন্তু স্বভোজী বাস করে বা পরজীবী এবং মিথজীবী ব্যাকটেরিয়া, এরা কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়া অংশগ্রহণ করে, সালোক সংশ্লেষ করতে পারে, কারণ এদের মধ্যে ক্লোরোফিল বা সেরকম ধরনের জিনিস রয়েছে যেটা এরা সালোক সংশ্লেষ প্রক্রিয়া অংশগ্রহণ করে। আবার কিছু ব্যাকটেরিয়া আছে যারা রাসায়নিক প্রক্রিয়ায় খাদ্য সংশ্লেষ করে, যেমন হচ্ছে নাইট্রোব্যাক্টর, নাইট্রোসোমোনাস, এরা। ঠিক আছে, এই নামগুলো একটু মনে রাখো। দেখো এরপরে দেখবো সালোক সংশ্লেষের পূর্তিবিন্দু কম্পেনসেশন পয়েন্ট। এটা একটু নতুন পরীক্ষায়, যেহেতু তোমাদের আমি বলেইছি একটু ডিটেলসে পড়তে হবে জিনিসগুলো, ডিটেলসে না পড়লে আমরা একদম পরীক্ষায় ক্র্যাক করতে হবে না, কোথা থেকে কিভাবে প্রশ্ন চলে আসবে কেউ জানে না। দেখো এই জন্য সালোক সংশ্লেষের পূর্তিবিন্দু এই কম্পেনসেশন পয়েন্ট সেটি কি, সেটি কাকে বলে? যে দিনের বেলায় যে CO2 গ্যাস, এখানে প্রিন্টিং মিস্টেক আছে, CO2 গ্যাস এবং সমপরিমাণে যে সালোক সংশ্লেষের জন্য
গৃহীত CO2 গ্যাসের পরিমাণকে, যে পরিমাণে শ্বসন উদ্ভিদের, আমরা সালোকসংশ্লেষ করছি এরপরে শ্বসন দেখব, শ্বসনের যে পরিমাণে CO2 গ্যাস নির্গত হচ্ছে এবং ঠিক সেই পরিমাণে CO2 গ্যাস যদি উদ্ভিদ সালোকসংশ্লেষে গ্রহণ করে তাহলে সেটাকে বলা হয় পূর্তিবিন্দু কম্পেনসেশন পয়েন্ট। যে পয়েন্টে শ্বসনে নির্গত CO2 এবং সালোকসংশ্লেষে গৃহীত CO2 দুটোর পরিমাণ যদি সেম হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় পূর্তিবিন্দু কম্পেনসেশন পয়েন্ট। ঠিক আছে, সালোকসংশ্লেষকারী অনুপাত কি? এবার দেখো সালোকসংশ্লেষকারী অনুপাত, এটা হচ্ছে কি অনুপাতটা আমরা কিভাবে দেখি, অক্সিজেনের পরিমাণ এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণের অনুপাত। কতটা অক্সিজেন উৎপন্ন হচ্ছে দেখো তো, এই যে সংকেত সালোকসংশ্লেষের কতটা অক্সিজেন, 6 অণু অক্সিজেন তৈরি হচ্ছে, আর কতটা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, 6 অণু কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, তাহলে অনুপাত কি হলো 6/6 = 1, মনে থাকবে? এটা হচ্ছে সালোকসংশ্লেষের অনুপাত। দেখো এরপরে সালোকসংশ্লেষের তাৎপর্য, কেন এই সালোকসংশ্লেষ এত গুরুত্বপূর্ণ বা ফটোসিনথেসিস এত গুরুত্বপূর্ণ সেটি দেখব। সালোকসংশ্লেষ প্রক্রিয়ার জন্য কিন্তু শক্তির রূপান্তর হয়। শক্তি কি? আলোক শক্তি খাদ্য শক্তিতে পরিণত হয়, সেই খাদ্য শক্তি আমাদের দৈহিক শক্তিতে রূপান্তরিত হয়। সেটাই হচ্ছে সালোকসংশ্লেষের তাৎপর্য। তাছাড়াও সালোকসংশ্লেষ কি হয়, উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে নেয় পরিবেশ থেকে, দূষিত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন দেয়, যেটি আমাদের একমাত্র পৃথিবীতে প্রাণ সৃষ্টির সম্ভাবনা হয়েছে এই অক্সিজেন গ্যাস, যেটা আর আর 5টা কোনো প্ল্যানেটে পাওয়া যাচ্ছে না। সেই অক্সিজেন গ্যাসটা কিন্তু উদ্ভিদ এই প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করে। তাই জন্য সালোকসংশ্লেষ প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বটে। উদ্ভিদ না থাকলে এই পৃথিবীতে প্রাণের সৃষ্টি হতোই না। তোমরা এখানে পড়ে নেবে, PDF আমরা দিয়ে দেবো, দেখে নিও। এবার এবার বলছে যে 180 গ্রাম গ্লুকোজ 180 গ্রাম গ্লুকোজ থেকে আমরা আমরা যে 6 অণু যে গ্লুকোজটা তৈরি করছি, 6 অণু জল বা অক্সিজেন থেকে দিতে তৈরি হচ্ছে, সেই 180 গ্রাম যে গ্লুকোজ সেটিকে যদি আমাদের শরীরে লাগে বা দহন হয়, প্রত্যেক গ্রামে কিন্তু 686 কিলো ক্যালোরি শক্তি কিন্তু আমরা পাবো। 686 কিলো ক্যালোরি, বুঝতে পারছো? এবার দেখো লোহিত চ্যুতি বা রেড ড্রপ কি? লোহিত চ্যুতি বা রেড ড্রপ এটা আমরা জানব। বলছে এমারসন আর লুইস, এই দুটো বিজ্ঞানী এমারসন এবং লুইস, তারা একটা পরীক্ষা চালায় যে কম আলোক তরঙ্গ দৈর্ঘ্য যে হর্ষ বা কম আলোক তরঙ্গ দৈর্ঘ্যে সালোকসংশ্লেষ কম হবে নাকি বেশি আলোক তরঙ্গ দৈর্ঘ্যে সালোকসংশ্লেষ কম হবে। তারা দেখলো যে না, কম আলোক তরঙ্গ দৈর্ঘ্যতে সালোকসংশ্লেষ তো কম হচ্ছে, সেক্ষেত্রে আবার বেশি যে আলোক আলোক তরঙ্গ দৈর্ঘ্যগুলো আছে সেখানেও কিন্তু সালোকসংশ্লেষের অবনতি ঘটছে। সেই দীর্ঘ আলোক তরঙ্গ দৈর্ঘ্যের প্রভাবে সালোকসংশ্লেষের যেসব বেশি ওয়েভলেন্থের যে আলো রয়েছে তাদের প্রভাবে কিন্তু সালোকসংশ্লেষ ড্রপ হচ্ছে। সাধারণত কি হচ্ছে, কম আলোক তরঙ্গ দৈর্ঘ্য কম সালোকসংশ্লেষ, সোজা কথা। বেশি আলোক তরঙ্গ দৈর্ঘ্য বেশি সালোকসংশ্লেষ, কিন্তু এইখানে ক্যাচ, বেশি আলোক তরঙ্গ দৈর্ঘ্যতে বেশি সালোকসংশ্লেষ হচ্ছে না, এখানে সালোকসংশ্লেষের পরিমাণটা ড্রপ হচ্ছে। সেই জন্য বিজ্ঞানী লুইস এবং এমারসন বলছেন এটি হচ্ছে রেড ড্রপ। কেন ড্রপ হচ্ছে সেটি জানার তারা চেষ্টা করছে, কেন ওই পয়েন্টে গেলে বেশি তরঙ্গ দৈর্ঘ্যতে সালোকসংশ্লেষ কমে যাচ্ছে। তা এমারসন বলছে যে নিষ্ক্রিয় অতি লাল আলো সাথে নিষ্ক্রিয় অতি লাল আলো এর সাথে যদি কম তরঙ্গ দৈর্ঘ্যের একটা আলো মিশিয়ে দেওয়া হয় তাহলে সালোকসংশ্লেষ আবার বেশি হচ্ছে। সিমিলারলি যদি খুব অতিরিক্ত একটা আলো, লাল এবং কমলা, তার সাথে যদি একদম নিম্নমানের তরঙ্গ দৈর্ঘ্য মানে কম ওয়েভলেন্থের একটা আলো মিশিয়ে দেওয়া হয়, সেখানেও কিন্তু সালোকসংশ্লেষের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে দেখা যাচ্ছে। এই যে প্রভাবটা সেটাকে বলা হয় এমারসন প্রভাব। ঠিক আছে, আমরা থিওরি পড়ছি সেই কারণে কিন্তু এইভাবে ডিটেলস পড়ে রাখলাম। তোমাদের যখন PDFটা দেওয়া থাকবে একবার করে চোখ বুলিয়ে নিলে হয়ে যাবে। এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সালোকসংশ্লেষে সক্ষম প্রাণী, সালোকসংশ্লেষে সক্ষম প্রাণী, এই প্রাণীগুলো আমরা কি, উদ্ভিদ জানি, উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়া করে। আর একটু আগে দেখেছিলাম কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। এবার দেখব যে প্রাণী ইউগ্লিনা, ক্রাইসামিবা, এরাও কিন্তু সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে। এরকমও কিছু উদ্ভিদ আছে যারা সালোকসংশ্লেষ করতে পারে না অথচ তারা উদ্ভিদ, যেমন ছত্রাক।
স্বর্ণলতা, এরা উদ্ভিদ হলেও সালোকসংশ্লেষ করতে পারে না, কারণ এরা সালোকসংশ্লেষের অক্ষম। কিছু ব্যাকটেরিয়া, যেটা আমরা আগে বললাম রোডোস্পাইরিয়াম, রোডোসিউডোমোনাস, এরা কিন্তু ব্যাকটেরিয়া হয়েও সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। দেখো, আমরা সালোকসংশ্লেষের প্রক্রিয়ার থিওরি ক্লাস কমপ্লিট করলাম। একবার জাস্ট কুইক রিভিশন দিলাম, কি কি প্রসেস, কিভাবে হয়, দুটো ধাপ কোথায় হয়, কি ইত্যান্ত সব ডিটেলস পড়ে ফেলেছি। এবার আমরা সালোকসংশ্লেষ প্রক্রিয়া বা সালোকসংশ্লেষ বা ফটোসিনথেসিস থেকে যে ধরনের পরীক্ষায় কোশ্চেন এসেছে প্রিভিয়াস ইয়ারে, সব কিছু আমি একটা জায়গায় কালেক্ট করে দিয়েছি। পিডিএফটা ডাউনলোড করে নেবে অবশ্যই, টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ডেসক্রিপশনে পিন করা থাকবে, তুমি পেয়ে যাবে। দেখো, আমার আলোচনার সাথে যদি থাকো, তাহলে আলোচনাটা করতে করতে কিন্তু তোমাদের অনেকটা মুখস্থ হয়ে যাবে বা অনেকটা মনে থাকার একটা সুবিধা হবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কিন্তু আমি পেয়েছি রেলওয়ে, এনটিপিসি পরীক্ষা বা গ্রুপ ডি, এএলপি, যে কোনো ধরনের মানে কম্পিটিটিভ এক্সামে কিন্তু এসেছে। আমরা দেখবো এক এক করে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো। দেখো, সালোকসংশ্লেষে সক্ষম প্রাণী, একটু আগেই দেখলাম সালোকসংশ্লেষে যেসব প্রাণী সাধারণত উদ্ভিদরাই করে, প্রাণী বলতে গেলে ক্রাইসেমি বা আছে যারা সালোকসংশ্লেষ প্রক্রিয়া করতে পারে, সেরকমই সালোকসংশ্লেষে অক্ষম কি দেখলাম, ভলবক্স, ছত্রাক, স্বর্ণলতা, এরা উদ্ভিদ হয়েও কিন্তু সালোকসংশ্লেষ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারে না, কারণ এদের ক্লোরোফিল নেই। তো এখানে অপশান অনুযায়ী কিন্তু ভলবক্স, তোমরা কিন্তু একবার পিডিএফটা ডাউনলোড করে নেবে, পড়ে নেবে, আমি প্রত্যেকটা অপশান নিয়ে আলোচনা করছি না। সালোকসংশ্লেষের প্রধান স্থান, সালোকসংশ্লেষ কোথায় হয়? পাতার মেসোফিল কলায় হয়, কোরোপ্লাস্টিডে হয়, কোরোপ্লাস্টিডে স্টোমায় আলোক দশা হয়, গ্রানায় স্টোমায় অন্ধকার দশা হয়, গ্রানায় আলোক দশা হয়। ঠিক আছে, মেসোফিল কলাতে সালোকসংশ্লেষের প্রধান স্থান। কোন তাপমাত্রায় সালোকসংশ্লেষ ভালো হয়? তাপমাত্রা বা আইডিয়াল টেম্পারেচার কি সালোকসংশ্লেষ ভালো হওয়ার জন্য? সালোকসংশ্লেষ ভালো হওয়ার জন্য আইডিয়াল টেম্পারেচার হচ্ছে 25 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস। 25 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু সালোকসংশ্লেষ সবথেকে সবথেকে বেশি ভালো হয় এবং লাল আলোতে সবথেকে বেশি ভালো হয়। ঠিক আছে, আলোক দশাটি কোথায় ঘটে? আলোক দশাটি গ্রানায় ঘটে। স্টোমায় কি ঘটে? স্টোমায় হচ্ছে অন্ধকার দশা ঘটে। অন্ধকার দশা দুটো পদ্ধতিতে ঘটে, C3, C4, পেলভিন চক্র আর স্ল্যাশ এবং হ্যাচ। মনে রেখো, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় হিল বিকারকটি হলো এই যে হিল বিকারক, NADP। যতটা আমরা থিওরিতে পড়েছি, যেগুলো থিওরিতে পড়িনি আমরা এমসিকিউতে কভার করে নেব। জীবকোষে যে যৌগ শক্তি সঞ্চিত থাকে আলোক দশাতে কিন্তু এই এলিপি ক্লোরোফিলের সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি করে বললাম। তাহলে এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এইটি কি সালোকসংশ্লেষে জীবদেহের মধ্যে শক্তি সঞ্চিত থাকে এই এটিপিতে জীবকোষে। ঠিক আছে, সালোকসংশ্লেষে একক এটাও কিন্তু আমরা করে আসলাম। কোয়ান্টোজোম হচ্ছে সালোকসংশ্লেষী একক। ঠিক আছে, ক্লোরোফিলে প্রধান উপাদানগুলি কি কি এটি আমরা থিওরিতে দেখিনি, ডিটেলসে দেখিনি, এমসিকিউতে কভার করে নেব। এটাই তো মজা, এমসিকিউ এবং থিওরি একসাথে করার। একসাথে এই একটা ক্লাস বড় হচ্ছে, টাইম যাচ্ছে, ভিডিও লেন্থ বড় হয়ে যাচ্ছে, তার সত্ত্বেও কারণ আমি এমসিকিউটা এর সাথে অ্যাড করে দিয়েছি যাতে একটা ভিডিওর মধ্যে কমপ্লিট প্যাকেজটা তোমরা পেয়ে যাও। বোঝাতে পেরেছি? দেখো, ক্লোরোফিলের প্রধান উপাদানগুলো কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম। এটা হচ্ছে ক্লোরোফিলের প্রধান উপাদান। ফটোলাইসিস বা জলের যে আলোক বিশ্লেষণ হয় সেটিতে সাহায্য করে কোন ক্লোরোফিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এটা আনকমন, একদম ইম্পর্টেন্ট। ক্লোরোফিল এ এটি কিন্তু জলের আলোক বিশ্লেষণের মধ্যে সাহায্য করে। যে OH মাইনাস H প্লাস এই যে আয়নের যে ভেঙে যাচ্ছে, এটা কিন্তু এই ফটোলাইসিস প্রক্রিয়ায় ক্লোরোফিল এ কিন্তু সাহায্য করছে। সালোকসংশ্লেষে অন্ধকার দশায় যে CO2, এখানে CO2 হবে, হ্যাঁ, CO2 সংবন্ধনে সাহায্যকারী উৎসেচকটি। CO2 কার্বন ডাই অক্সাইডকে যে আবদ্ধ করতে হচ্ছে, সেই আবদ্ধ করার করতে হলে যে উৎসেচকের প্রয়োজন হচ্ছে, সেই উৎসেচক হচ্ছে RUBP বা রিবিউলেজ বিসফসফেট। পড়েছি, রিবিউলেজ বিসফসফেট। ঠিক আছে, এইটা কিন্তু সালোকসংশ্লেষে CO2 কে সংবর্ধন করতে সাহায্য করে অন্ধকার দশার। তারপর দেখো, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় যে গ্লুকোজ তৈরি হয়, সেই গ্লুকোজের সৌরশক্তি আবদ্ধ হয়। সৌরশক্তি কোন শক্তিতে আবদ্ধ হয়? তাপ শক্তিতে, রাসায়নিক শক্তিতে, বৌদ্ধিক শক্তিতে? সূর্যের শক্তিটা তো ফোটন এনার্জি, ফোটন কণাটা তো এনার্জি, সেটা রাসায়নিক
শক্তি হিসাবে কিন্তু আবদ্ধ হয়ে যায়। পরের প্রশ্ন দেখো, অন্ধকার দশায় কত অণু এটিপি ও এনএডিপিএইচ এর প্রয়োজন হয়? অন্ধকার দশায় কত অণু? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে আমরা সমীকরণটা জেনেছি সেখানে কিন্তু 12 অণু এটিপি কিন্তু দেখিনি, এটা অন্ধকার দশার সমীকরণ। ঠিক আছে, 12 অণু এটিপি এবং 12 অণু এনএডিপিএইচ। এটা লাগে, এটা অন্ধকার দশায়। সালোক সংশ্লেষের অন্ধকার দশায় উৎপন্ন স্থায়ী যৌগ দেখেছো, কেলভিন চক্র মনে আছে? কেলভিন চক্রতেই বলেছিল যে ফসফোগ্লিসারিক অ্যাসিড বা পিজিএ কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রথম উৎপাদিত স্থায়ী যৌগ। কেলভিন বিজ্ঞানী কেলভিন বলছেন, পরে স্ল্যাজ এবং হ্যাজ বলছে না না, পিজিএ বা ফসফোগ্লিসারিক অ্যাসিড হতেই পারে না, অন্য কিছু হতে পারে। তাই ওরাও আবার বলছে ও এ মানে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড। ঠিক আছে, ক্লোরোফিলকে সক্রিয় করে তোলে সূর্যরশ্মির ফোটন কণা। বর্ণালীর কোন রঙের সালোক সংশ্লেষ সব থেকে বেশি হয়? এটা বহুবার এসছে, এসএসসিতে বলো, এমটিএসে বলো, রেলওয়েতে বলো, বিসিএসে বলো, যে কোনো ধরনের পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট। লাল আলো এবং নীল আলোতে কিন্তু এই সালোক সংশ্লেষ প্রক্রিয়া সবচেয়ে বেশি হয়। সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস কি? এই যে গ্লুকোজ অণু 6,6H12O6, এই অণুটার মধ্যে যে অক্সিজেন আছে C6H12O6, এই যে O6, এটার উৎস হচ্ছে এই কার্বন ডাই অক্সাইড। 6 অণু কার্বন ডাই অক্সাইড থেকে কিন্তু ওটার উৎস। ঠিক আছে, এর এডিপি ও পিআই এর বিক্রিয়ায় এটিপি তৈরি হওয়াকে ফসফোরাইজেশন পড়ে, এটা আলোক দশায় আমরা পড়েছি। সক্রিয় ক্লোরোফিল দ্বারা জল বিশিষ্ট হয়ে H+ এবং OH- এ পরিণত হয়, সেটাকে বলা হয় ফটোলাইসিস। সালোক সংশ্লেষে সৃষ্টি গ্লুকোজ উদ্ভিদ দেহে সঞ্চিত থাকে। এই যে উদ্ভিদ দেহে যে গ্লুকোজ তৈরি হচ্ছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে গ্লুকোজটা তো কোথাও না স্টোর করবে, উদ্ভিদ ফলে স্টোর করে। সেই স্টোর করার যে রূপ সেটা হচ্ছে স্টার্চ রূপে কিন্তু স্টোর করে। দেখো, এত বলার উদ্দেশ্য হচ্ছে যাতে তোমরা একবার ভিডিওটা যদি শুনে নাও তোমাদের কিন্তু মনে রেখে যাবে। তারপরে তো পিডিএফটা তো আছেই, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, পিডিএফটা ফ্রি অফ কস্ট তোমরা পেয়ে যায়। ঠিক আছে, ফটোসিনথেসিস এই কথাটার প্রবক্তাকে একদম শুরুতে ক্লাসের স্টার্টিংয়েই আমি বললাম যে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস সেটা গ্রিক কথা। ফটোস কথার অর্থ হচ্ছে আলো, সেরকমই সিনথেসিস কথা সেটাই তোমরা এখানে জিজ্ঞেস করছে যে ফটোসিনথেসিস কথাটাই কে বলেছেন, সেটি হচ্ছে বিজ্ঞানী বার্নেস বলেছে। সালোক সংশ্লেষে সাহায্যকারী লৌহযুক্ত ইলেকট্রন বাহক। কোশ্চেন দেখছে কিভাবে কোশ্চেনগুলো টাফ হচ্ছে। লৌহযুক্ত ইলেকট্রন বাহক সেটা হচ্ছে প্লাস্টোকুইনন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু মনে রাখো, প্লাস্টোকুইনন লৌহযুক্ত ইলেকট্রন বাহক। নিচের কোনটি কোষের ক্ষেত্রে একটি অঙ্গাণু নয়? বাহ, ভালো প্রশ্ন, এটা কোষীয় অঙ্গাণু যারা করেছো, নিউক্লিয়াস কোষীয় অঙ্গাণু, রাইবোজোম প্রোটিন ফ্যাক্টরি অঙ্গাণু, ক্রোমোপ্লাস্ট প্লাস্টিড কোষীয় অঙ্গাণু। আদৌ কি ক্লোরোফিল কোষীয় অঙ্গাণু? এটা তো সালোক সংশ্লেষের একটা স্থান, মেসোফিল কলার মধ্যেই পাওয়া যায়। পরিবেশে O2 এবং CO2 ভারসাম্য বজায় রাখে সালোক সংশ্লেষ দ্বারা। বাহ, তোমরা সালোক সংশ্লেষ দেখে অপশানে করে দিয়ে চলে আসবে না, সালোক সংশ্লেষ এবং শ্বসন দ্বারাও। একটা জায়গায় বললাম যে সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেন অণু এবং কার্বন ডাই অক্সাইড অণুর মধ্যে যে অনুপাত, যে কূর্ত বিক্রিয়াটা, দাঁড়াও তোমাদের দেখাই। এই যে পূর্তিবিন্দু কম্পেনসেশন, এখানেই কিন্তু বলেছি যে CO2 যে সমপরিমাণ শ্বসনে উৎপন্ন বা শ্বসনে নির্গত CO2 এবং সালোক সংশ্লেষের প্রক্রিয়ায় গৃহীত CO2 যে অনুপাত সেটা কিন্তু সমান হয়, তখনই এই পূর্তিবিন্দু কম্পেনসেশন হয়। ঠিক আছে, এইটাই এইখানে বলছেন। এই যে CO2 এবং O2 এর ভারসাম্য বজায় রাখে, শুধু সালোক সংশ্লেষ হলে তো হবে না, সালোক সংশ্লেষ এবং শ্বসন এই দুটো প্রক্রিয়া হতে হবে, বুঝলে? আজকে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার উপরে সমস্ত MCQ কোশ্চেন এবং কুইক রিভিশনের জন্য থিওরি কিন্তু অ্যারেঞ্জ করে দিলাম। পরবর্তীতে আমরা শ্বসন নিয়েও পড়বো, শ্বসনের ওপরেও MCQ কোশ্চেন আনবো এবং শ্বসনের চ্যাপ্টারের একবার কুইক রিভিশন করব। ঠিক আছে, কথা দিলাম। চলো, বাহ, আজকে এই 24টা প্রশ্ন বা এতটা MCQ আমি কালেক্ট করতে পেরেছি। এরপরে যদি আরও প্রশ্ন পাই, বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসেছে, সেরকম প্রশ্ন যদি পেয়ে থাকি আমি তোমাদের দিয়ে দেবো, আমার টেলিগ্রাম চ্যানেলে PDF বানিয়ে দিয়ে দেবো।
দেখো পুরো ভিডিওটা দেখে থাকবে, লাইক করো, সাবস্ক্রাইব করে নিও। আমার ছোট্ট চ্যানেল, উপকরণ খুবই কম, সীমিত উপকরণে আমি চেষ্টা করছি ভালো ভালো কন্টেন্ট আনার, যাতে তোমাদের এক্সামের প্রিপারেশনগুলো ভালো হয়। অ্যাটলিস্ট তোমরা লাইক করলে আমি মোটিভেশনটা পাই, এই আর কি। চলো বাই বাই, আজকের জন্য এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।